চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। বিনামূল্যে অসহায় মানুষ নিতে পারবেন নিত্যপণ্য। সংক্রমণের ঝুঁকি কমানো এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করাই উদ্দেশ্য। করোনা পরিস্থিতিতে এবার বিক্রি হয়নি চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আম বাগান। লোকসানের শঙ্কা ব্যবসায়ীদের, বাজারজাতকরণের সমন্বিত উদ্যোগের দাবি। মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যেই চট্টগ্রামের হালদায় ডলফিন হত্যা, মারা পড়ছে নৌযানের আঘাতেও। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। করোনা পরিস্থিতিতে পুঁজিবাজারে অনিশ্চয়তা, লেনদেন শুরু হলে শেয়ার বিক্রির বাড়তি চাপের শঙ্কা, যোগ্য নেতৃত্বের তাগিদ। এবং করোনা মহামারীর মধ্যেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার। ইউরোপের বিভিন্ন দেশে টিকে থাকার লড়াইয়ে প্রবাসীরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। করোনায় হতদরিদ্র কর্মহীনদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে শুরু হলো সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। সকালে নগরীর জমিয়াতুল ফলা মসজিদ মাঠে সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্যাটালিয়নের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল তানভীর ব্যতিক্রমী এই বাজারের উদ্বোধন করেন। প্রান্তিক কৃষক এবং তৃণমূলের হাট বাজার থেকে কিনে আনা চাল ও বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে সাজানো হয়েছে এই বাজার। এখান থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মহীন হতদরিদ্র মানুষ চাল সহ শাকসবজি নিয়ে যেতে পারবেন বিনামূল্যে। নগরীর 3টি পয়েন্টে সপ্তাহে 3 দিন বসবে 1 মিনিটের এই বাজার। তালিকাভুক্ত 1000 মানুষ প্রতিদিন এই সহায়তা পাবেন। ট্রেডিশনাল ত্রাণ সহায়তা আপনারা দেখেন একটা ব্যাগের মধ্যে সব সামগ্রী থাকে এবং মানুষ এসে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা চেয়েছি মানুষদেরকে সেই বাজারের উপলব্ধি দেওয়ার জন্য যে মৌসুমী সবজি বিভিন্ন আইটেমগুলো স্টল করা আছে এবং যে যার পছন্দ মতো তাদের সবজিগুলো, চাল, অন্যান্য আইটেমগুলো তারা কালেক্ট করে নিয়ে যাচ্ছে। এই 1 মিনিটের বাজার সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এখন যোগ দিচ্ছেন কমল দে চট্টগ্রাম থেকে। কমল। কবির, সকাল 10টা থেকে 11টা মাত্র 60 মিনিট। এই 60 মিনিটে বাজার করে ফিরে গেছেন 1000-এর বেশি অসহায় মানুষ। বাংলাদেশ সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেড অন্যান্য নজির স্থাপন করেছে ত্রাণ সহযোগিতার পাশাপাশি এই বাজার ব্যবস্থাপনা। আমরা কথা বলবো সেই বাজার ব্যবস্থাপনা নিয়ে কর্নেল সাইমের সাথে, যিনি 34 কনস্ট্রাকশন ব্রিগেডের। আসলে এই কনসেপ্টটি আপনারা কেন আনলেন, কীভাবে আনলেন যে মানুষকে ত্রাণ সহযোগিতা একটু পরিবর্তন আনা, মেন্টালিটি পরিবর্তন আনার পাশাপাশি বাজার ব্যবস্থাপনা, কেন এই কনসেপ্টটা বাস্তবায়ন হলো? ধন্যবাদ আপনাকে। আমরা সেনা সদর এবং 24 পদাতিক ডিভিশনের নির্দেশনায় 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড 1 মিনিটের বাজার এটার বাস্তবায়ন করেছি। আজকে এটা প্রথম চালু হয়েছে। এটার যে উদ্দেশ্য নিয়ে, কয়েকটি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে মূলত আমরা এই কাজটি শুরু করেছি। লক্ষ্য হচ্ছে আমাদের অত্যন্ত এই বর্তমান পরিস্থিতিতে হতদরিদ্র এবং নিম্ন আয়ের যারা মানুষ আছেন, যারা অনেক কষ্টে আছেন, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আমাদের বিনামূল্যে চাল, মৌসুমী সবজি, মাস্ক, সাবান এবং অন্যান্য সবজি যেগুলো আছে এগুলো তাদেরকে প্রদান করা। আর আমরা 4টি বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কাজটা। আমরা গতকালকে দেখেছিলাম যে প্রান্তিক চাষিদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে আপনারা সবজিগুলো কিনে এনেছেন। প্রান্তিক চাষিদের সহযোগিতার মুখ্যটা জেনে কি থাকতো? জি, আমরা এই যে উদ্দেশ্যের কথা বলছিলাম তার মধ্যে প্রথম উদ্দেশ্য সেটি হচ্ছে প্রান্তিক কৃষক যারা আছে তারাও এই মুহূর্তে অনেক কষ্টে আছেন। তো আমরা সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে আমরা সবজিগুলো কিনে নিয়ে এসেছি। লভ্যাংশ যা সরাসরি তাদের হাতেই দেওয়া হচ্ছে, যাতে তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে যে কিছুটা অসুবিধা ছিল বর্তমান পরিস্থিতিতে সেটা দূর হয়, তারা তাদের অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারে। তো সেটা আমরা নিয়ে এসেছি। দ্বিতীয়ত, মানুষজনকে আমাদেরকে সহায়তা করা, এবং তৃতীয়ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমরা, যে এটা আসলে ত্রাণ নয়, আমরা পুরো আয়োজনটা আমরা সেবায় বিন্যস্ত করার চেষ্টা করেছি। একজন মানুষ যেমন বাজারে আসলে সে তার ইচ্ছামতো বিভিন্ন শাকসবজি কিনে নেয়, এখানে পার্থক্যটা হচ্ছে সেই নিয়েছে, আমরা শুধু স্বাস্থ্যবিধিটা মেনটেন করার জন্য যতটুকু করা দরকার সেটা করেছি, সে তার প্রয়োজন মতো সবজিগুলো এবং অন্যান্য খাবারগুলো নিয়ে গেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কর্নেল সাইমের সাথে, তিনি আমাদেরকে বলছিলেন যে সেনাবাহিনী 34 কনস্ট্রাকশন ব্রিগেড যে আজকে যে 1 মিনিটের বাজার প্রবর্তন করেছে, যে বাজার সকাল 10টায় শুরু হয়েছিল, সাধারণ মানুষটা একটি টোকেন
বাজারে প্রবেশ করার আগে সাবান দিয়ে তাকে হাত ধুতে হয়েছে, তাকে মাস্ক পরতে হয়েছে এখান থেকে নিয়ে। এরপর সে বাজারের থলিটি নিয়েছে। এরপর তার জন্য থরথরে সাজানো চাল এবং রয়েছে নানা ধরনের সবজি, সেগুলি তারা নিয়েই তারা 1 মিনিটের মধ্যে বাজার ফিরে গেছে। অর্থাৎ বলা চলে সকাল 10টা থেকে 11টার মধ্যে মাত্র 60 মিনিটে 1000 লোক তারা বাজার ফিরে চলে গেছে এই চট্টগ্রাম থেকে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল সেনাবাহিনী যে 1 মিনিটের বাজার প্রবর্তন করেছে তার সর্বশেষ। কমল দে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর আয়োজনে যে ব্যতিক্রমী বাজার বসানো হয়েছে সে বিষয়ে। স্বল্প উৎপাদনেও গেল বছর চাঁপাইনবাবগঞ্জে আমের অর্থনীতির আকার বেড়েছে। এবছর সে আশায় শঙ্কা। করোনা বাস্তবতায় উৎপাদিত আমের বাজারজাতকরণে বিপর্যয়ে পড়তে পারে এ খাত। তবে উত্তরণে সমন্বিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে হাবিবুর রহমান পাপ্পুর ক্যামেরায় রিপোর্ট রাকিবুল হাসানের। পৌষে কুশি, মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে আটি, এমন কয়েক ধাপেই ব্যাপারীদের কাছে বিক্রি হয় চাঁপাইনবাবগঞ্জের সবুজে ঘেরা আম বাগান। বাগান বেচাকেনায় বছরের এ সময়ে তড়িঘড়ি থাকে ব্যবসায়ী বাগানি আড়তদারদের। বৈশাখের এ শুনশান দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের আব্দুস সালাম বাগান পরিচর্যার ফাঁকে জানালেন, করোনা বাস্তবতায় এবারের চিত্র ভিন্ন। ভাইরাস এলাকা কেউ আছে না, আমরা চিন্তায় খুব আছি, বুঝলেন, খুবই চিন্তায় আছি। এই সংকটেই বন্ধ হয়েছে 33,000 হেক্টর আম বাগানের ভিন্ন ভিন্ন ধাপের বেচাকেনা। এতে উঠছে না শ্রমিক খরচ, আমের যত্নে উৎসাহ হারাচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ভাইরাসে ভয় করছে কি আম কিনে বিক্রি হবে কি হবে না, এই জন্য আপনার কম বেচা কিনা হয়। আগের তুলনায় বেচা কেনা হয় না, পাটের কাজ কামেরও কিছু হয় না। আমরা বড় চিন্তার মধ্যে পড়ে যাব, আম কোথায় বেচবো, কে নিবে আম, কে খাবে। বাগান কিনেছে লক্ষ লক্ষ টাকার বাগান, আমগুলা কোথায় দিব? আমরা তো বাইরে বেচার জন্য কিনেছি, চাপাই তো বেচার জন্য না। ক্ষতি কাটিয়ে উঠতে ভর্তুকির পাশাপাশি দ্রুত পচনশীল এ ফলের দেশব্যাপী বাজারজাতে সহায়তার দাবি ব্যবসায়ী নেতাদের। ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ অন্যান্য জেলায় বাজারজাত করতে পারে, এই ব্যাপারে সরকারের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা প্রত্যাশা করছি। অবশ্য প্রশাসনের সমন্বিত উদ্যোগে দেশব্যাপী আমের বাজারজাতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলছেন জেলা কৃষির শীর্ষ কর্মকর্তা। এখান থেকে পরিবহন করে ট্রাকে করে নিয়ে যেতে পারে তার সুব্যবস্থা করা হয়েছে। এখানকার পুলিশ প্রশাসন সবাই তৎপর আছে। চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা 2.5 লাখ মেট্রিক টন, যার বাজার মূল্য আগের বছরের হিসাবে 1200 থেকে 1500 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। মূল্যবান চর্বির লোভে চট্টগ্রামের হালদা নদীতে ডলফিন হত্যা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত 2.5 বছরে নদীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে 24টি ডলফিনের মৃতদেহ। সম্প্রতি চর্বি সংগ্রহের জন্য একটি ডলফিনকে পরিকল্পিতভাবে কেটে হত্যা করে সংঘবদ্ধ একটি চক্র। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। করোনার কারণে 1.5 মাসের বেশি সময় ধরে সকল ধরনের কলকারখানা বন্ধ থাকায় অনেকটাই কমে এসেছে হালদা নদীর দূষণ। এই কারণে নদীতে বিচরণ বেড়েছে ডলফিনের। চট্টগ্রামের স্থানীয় ভাষায় এই ডলফিন শুশুক নামেও পরিচিত। বিশ্বের বিভিন্ন নদীতে গাঙ্গেয় প্রজাতির ডলফিন রয়েছে 1200টির মতো। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এই ডলফিনকে অতি বিপন্ন প্রজাতির লাল তালিকায় রেখেছে। 2017 সালের সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত 2.5 বছরে হালদা নদীতে 24টি ডলফিনের মৃত্যু হয়েছে। সবশেষ গত 8 মে কেটে ক্ষত বিক্ষত করে হত্যা করা হয়েছে একটি ডলফিনকে। ডলফিনটা আগে নানাভাবে এটা মারা গেছে, কিন্তু হালে গত 8 তারিখে আমরা একটি বিষয় যেটা দেখলাম, ডলফিনকে হত্যা করা হয়েছে। এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। ইঞ্জিন চালিত নৌযান বালুবাহী ড্রেজারের আঘাতে একের পর এক 23টি ডলফিনের মৃত্যু হয়েছে। তবে সবশেষ 52 কেজি ওজনের ডলফিনটিকে চর্বি সংগ্রহের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে হত্যা করেছে। গ্রামের মধ্যে একটা কুসংস্কার আছে, ওই ডলফিনের ওই চর্বি থেকে তেল বানানো হয়। এই তেলটা ওরা বিভিন্ন ঔষধের কাজে ব্যবহার করে। ওই কনসেপ্ট থেকে এই কাজটা করছে। এটা আমি মনে করি হালদার ডলফিন সংরক্ষণের জন্য একটা অশনি সংকেত। তবে হালদায় যাতে আর কোনোভাবেই ডলফিনের প্রাণহানির ঘটনা না ঘটে সেই জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা অন্তত দিনে একবার চেষ্টা করছি হালদা নদীতে একটা অভিযান পরিচালনা করার জন্য কিংবা হালদা নদীর উপর চোখ রাখার জন্য। ইতিপূর্বের তুলনায় এবার আমরা আমাদের অভিযান দ্বিগুণ করেছি। এদিকে পরিবেশ ও জীববৈচিত্র্যের স্বার্থে ভার্চুয়াল রায়ে ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি 2018 সালের গবেষণা অনুসারে এই হালদা নদীতে 170টির মতো ডলফিন রয়েছে, যার মধ্যে 24টি ডলফিন বিভিন্নভাবে মারা গেছে। তবে প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত উদ্যোগ ছাড়া হালদা নদীর এই ডলফিন কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন হালদা নদী গবেষকরা। চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ব্রোকারেজ হাউস কেউই বলতে পারছে না কবে স্বাভাবিক হবে পুঁজিবাজার। যদিও তারা মনে করেন লেনদেন শুরু হলে করোনা আতঙ্কে শেয়ার বিক্রির বাড়তি চাপ রুখতে সক্রিয় ভূমিকা রাখতে হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। তবে সাধারণ বিনিয়োগকারীরা বলছেন বাজার নিয়ন্ত্রণে মেয়াদ শেষ হতে যাওয়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বোর্ডে দরকার শতযোগ্য নেতৃত্ব। গত বছর মার্চের মাঝামাঝি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল 4,19,659 কোটি টাকা। আর করোনা সংকটে সরকার ঘোষিত সাধারণ ছুটি শুরুর আগের দিন 25 মার্চ বাজার মূলধন দাঁড়ায় 3,12,235 কোটি টাকা, অর্থাৎ মাত্র এক বছরে 25% বেশি কমেছে বাজার মূলধন। 15 মে পর্যন্ত বহাল থাকা ছুটির পর পুঁজিবাজার আবার কবে চালু হবে তা স্পষ্ট হয়নি এখনো। যদিও লেনদেন চালু করার অনুমতি চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করেছে ডিএসসি। আমাদের অনেক দেশি বিদেশি বিনিয়োগকারী চায় পুনরায় স্টক এক্সচেঞ্জ চালু হোক। ডিজিটালি লেনদেন করার বিষয়ে ডিএসসি বোর্ড থেকে একটা প্রস্তাব বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে দেওয়া হয়েছে। লেনদেন বন্ধ থাকায় লোকসান গুণেও অর্থ উত্তোলন করতে পারছেন না ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ অবস্থায় বাজার চালু হলেও প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়িত্ব নেওয়ার আহ্বান ব্যবসায়ী নেতাদের। প্রত্যেকটা ব্যাংকে 200 কোটি টাকা করে বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারে। সেটা যদি ব্যাংকগুলো আগে আসে, ইনস্টিটিউশনগুলো আগে আসে, তাহলে হয়তো আমরা দাঁড়ায় যাব, তাহলে আর পুঁজিবাজার তেমন কোনো প্রবলেম হবে না। এদিকে ঈদের আগে স্বল্প সময়ের জন্য বাজার চালু করার পক্ষে নয় পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এতে বাজারে অস্থিরতা তৈরি হবে বলেও আশঙ্কা সংগঠনটির। 16 তারিখে বাজার খুললে 4-5 দিন এই মুহূর্তে সেল প্রেশার বাড়বে, বাই প্রেশার বাড়বে না, তাহলে মার্কেট আরও অবস্থা খারাপ হয়ে যাবে। বিনিয়োগকারীরা মনে করেন কারসাজির সাথে জড়িতদের বিচার না হওয়ায় গত এক দশকেও স্বাভাবিক হয়নি পুঁজিবাজার। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। এদিকে লভ্যাংশে কর মওকুফের সীমা 50,000 থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করার প্রস্তাব করে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে 11 দফা বাজেট প্রস্তাবনা পেশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। মঙ্গলবার অর্থমন্ত্রীকে পাঠানো চিঠিতে নতুন তালিকাভুক্ত কোম্পানিকে 3 বছরের জন্য কর ছাড় দেওয়ারও দাবি জানিয়েছে ডিএসসি। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায় 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানির আয়কর 25 থেকে কমিয়ে 20% করা ও অগ্রিম কর অব্যাহতি চাওয়া হয়েছে। এছাড়া 2024-25 অর্থ বছর পর্যন্ত 10 বছরের জন্য তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার 37.50% থেকে কমিয়ে 32.50% করার প্রস্তাব করেছে ডিএসসি। এসএমই প্ল্যাটফর্মের ক্ষেত্রে অগ্রিম কর না নেওয়া ও ভ্যাট হার 15 থেকে কমিয়ে 9% করার দাবি জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার। করোনা সংকটের মধ্যেও দৈনিক প্রায় 2000 মেট্রিক টন চাল উৎপাদন করছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক। পাবনা, রাজশাহী, দিনাজপুর, নওগাঁ, খুলনা সহ সংস্থাটির আওতাধীন 13টি শিল্পনগরীতে অব্যাহত রাখা হয়েছে চাল উৎপাদন কার্যক্রম। বিসিক বলছে সর্বোচ্চ 39টি চাল কলে পাবনা শিল্পনগরী প্রতিদিন উৎপাদন করছে 600 মেট্রিক টন চাল। এসব চাল সরবরাহ করা হচ্ছে রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায়। এছাড়া বিসিক শিল্পনগরী খুলনায় উৎপাদিত হচ্ছে পুষ্টিগুণ সমৃদ্ধ ভিজিএফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির চাল। চলমান বোরো মৌসুমের ধান সংগ্রহ শেষ হলে চালের উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ এই সংস্থাটি। দিনাজপুরে সরকারি ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হচ্ছে ধান কাটা ও মাড়াই। এ বিষয়ে জানাতে বিরল উপজেলায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। দুলাল, কবির, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে সরকারি ব্যবস্থাপনায় আজ থেকে ধান কাটা মাড়াই কিন্তু শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এটি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এবং কৃষি বিভাগের কর্মকর্তারা। আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখি যে অন্যান্য জেলার চেয়ে দিনাজপুরে দেরিতে এখানে বীজ বপন এবং কাটামারা একটু দেরিতে শুরু হয়। তো এবার আমরা যেটা দেখেছি যে এই যে কাটামারা এখান থেকে শুরু হয়েছে, কৃষকরা যেটি বলছেন যে কৃষি শ্রমিকের সংকটের কারণে প্রতিবারে তাদের কিন্তু একটা সমস্যায় পড়তে হয়েছে। এবার কিন্তু হারভেস্টার মেশিন দিয়ে কাটা শুরু হয়েছে। প্রতি বিঘায় খরচ তাদের পরে 4000 টাকা, কিন্তু দেখা যাচ্ছে যে এবার এই হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কারণে 2500 টাকা তাদের ব্যয় হচ্ছে। আমরা জেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম যে দিনাজপুরে 13 উপজেলা
জেলায় এবার 1,71,000 হেক্টর জমিতে এবার ইউরোবোর আবাদ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8 লক্ষ মেট্রিক টন চাল আকারে। তবে এবার ধানের যে অবস্থা সেটি উনি বলেছেন যে অত্যন্ত ভালো ফলন হয়েছে, কৃষকরা অত্যন্ত খুশি। সরকার যেটি দাম দিয়েছে 26 টাকা প্রতি কেজি, তারা বারবার যেটি বলেছেন যে যদি সরকার সরাসরি তাদের কাছ থেকে এই ধান ক্রয় করে তাহলে তারা লাভবান হবেন। গতবারও কিন্তু ইউরিয়া এবং আমন মৌসুমে কৃষকদের তালিকা করে যে ধান ক্রয়ের যে শুরু হয়েছিল সেটা কিন্তু খুব একটা কৃষক লাভবান হয়নি। এবার দিনাজপুরে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে চাল 91,000 মেট্রিক টন এবং কৃষকদের কাছ থেকে আপনার 32,000 মেট্রিক টন ধান ক্রয় করবে। তো আমার কাছে বিরলের এই ভবানীপুরে এখান সর্বশেষ এই ছিল। কবির। সরকারি ব্যবস্থাপনায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে দিনাজপুরে, এ বিষয়ে জানাচ্ছিলেন গোলাম নবী দুলাল। গত কয়েক বছর ধারাবাহিক লোকসানের পর পাবনার পেঁয়াজ চাষিরা এবার লাভের মুখ দেখছেন। চলতি বছর আবাদ ফলন ও দামে তারা খুশি, তবে আমদানির খবরে দাম কমতে শুরু করায় শঙ্কিত কৃষকরা। এ অবস্থায় পেঁয়াজ আমদানি না করার আহ্বান সংশ্লিষ্টদের। পাবনা প্রতিনিধি এস এ আসাদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। গত বছরের অক্টোবরে ভারত হঠাৎ রপ্তানি বন্ধ করে দিলে সর্বকালের রেকর্ড ভঙ্গ করে দেশে প্রতি কেজি পেঁয়াজের খুচরা দাম ওঠে 250 টাকায়। দাম বৃদ্ধি পাওয়ায় পাবনার কৃষকরা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে রেকর্ড পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করেন। এপ্রিলে মাঠ থেকে সম্পূর্ণ পেঁয়াজ ওঠার পর হাটে পাইকারি মন প্রতি 1600 থেকে 2000 টাকায় বিক্রি হয়। গত 2 মাস আমদানি বন্ধ থাকায় বেশ ভালো লাভবান হন কৃষকেরা, কিন্তু ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় এক লাফে মন প্রতি 500 টাকা কমে যায়। সরকার কোনো মুহূর্তে যেন বাইরে থেকে পিস আমাদের বাংলাদেশে আমদানি না করে। যখন পিস থাকবে না তখন এই পেঁয়াজ আমদানি করবেন। জেলার ব্যবসায়ী নেতা বলছেন, ভালো দাম পেলে আগামীতে পেঁয়াজের দাম বাড়বে, এতে আমদানি নির্ভরতা কমবে। পিস কিনে ভরসা পাচ্ছি না, কারণ বাজার ঠিক নাই। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করে তাহলে আমাদের দেশে পেঁয়াজের ন্যায্য মূল্য আমাদের কৃষকরা পাবে না। কৃষি বিভাগ বলছে, বিদেশ থেকে আমদানি না হলে বর্তমান পেঁয়াজের দামে লাভবান হবেন কৃষক। যেহেতু আমদানি বন্ধ ছিল সেই কারণে বাজারে চাহিদা ছিল, আমাদের কৃষকরা বেশ তাদের কাঙ্ক্ষিত মূল্যেই পেঁয়াজ বিক্রি করতে পেরেছে এবং কৃষকরা লাভবান হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি বছর 52,000 হেক্টর জমিতে প্রায় 6.5 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা দেশের মোট উৎপাদনের 25 ভাগ। সময় সংবাদ, পাবনা। মালয়েশিয়ায় করোনা মহামারীর মধ্যেই অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সোমবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে 78 অবৈধ বাংলাদেশি সহ 1368 জনকে আটক করা হয়, যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এতে আতঙ্কে রয়েছেন প্রবাসীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদিরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে, ধীরে ধীরে শিথিল হচ্ছে বিভিন্ন বিধিনিষেধ। এর মধ্যেই সোমবার দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 1300-রও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। করোনার সংক্রমণ রোধে এই অভিযান বলে জানানো হয়। করোনা পরীক্ষার জন্যই এই অভিযান চলছে। যাদের বৈধ কাগজপত্র থাকবে পরীক্ষার পর তাদের ছেড়ে দেওয়া হবে, আর অবৈধদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সুযোগে বৈধতার প্রতিশ্রুতি দিয়ে কয়েকটি চক্র অবৈধদের কাছ থেকে হাজার হাজার রিঙ্গিত হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ প্রবাসীদের। অনেকবার এজেন্টদেরকে টাকা দিয়েছি, এজেন্টরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের ভিসা করে দিচ্ছে না। জানি না সামনে আমাদের কপালে কি আছে। যেভাবে এখানে অপারেশন হচ্ছে, মনে হয় আমাদের জেলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা অনেক বইয়ের মধ্যে আছি। এখানে দলালরা ভিসা দেওয়ার নামে টাকা পাসপোর্ট সব নিয়ে গেছে, কিন্তু আজও আমাদের ভিসা দিচ্ছে না। না পারছি পরিবারের কাছে টাকা পাঠাতে, না পারছি নিজেরা ভালো থাকতে। এমন অবস্থায় আমাদের সামনের দিনগুলো কিভাবে যাবে আমরা খুবই চিন্তিত। এদিকে করোনা সংক্রমণ রোধে বিদেশি নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। দালালদের দৈরাত্য আর নানামুখী সমস্যায় প্রবাসী বাংলাদেশিরা বৈধতা না পেয়ে এখন গ্রেপ্তার আতঙ্কে দিন পার করছে। তাদের দাবি, এসব সমস্যা সমাধানে এগিয়ে আসবে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকার। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। পর্তুগালে লকডাউন তুলে নেয়ার পর টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অন্য পেশাজীবীরাও। এদিকে চতুর্থ দফায় লকডাউনের সময়সীমা বাড়ায় চরম হতাশায় স্পেনে বসবাসরত বাংলাদেশিরা। পর্তুগাল থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বাইরে যেতে এখনো মানা, বন্ধুদের সাথে দুরন্তপনা বা শ্রেণীকক্ষে পাঠ নেওয়ার দিনগুলো এখন কাটছে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে।
লকডাউন উঠিয়ে নেয়ার দ্বিতীয় সপ্তাহেও আশার আলো দেখছেন না পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ীরা। সারাদিনের বিকিকিনিতেও উঠে আসছে না দোকান খোলার আনুষঙ্গিক খরচ। আমরা 10-12 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি করি। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমরা কি করব আমরাও বুঝতে পারতেছি না। ভবিষ্যৎ টোটালি অনিশ্চিত, কারণ কোনো ব্যবসা নাই, কোনো ধরনের ব্যবসা নাই। ট্যুরিস্ট আমাদের টোটালি ট্যুরিস্ট নির্ভর বিজনেস। ট্যুরিস্ট না আসলে আমাদের কোনো বিজনেস থাকবে না। এখনো অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকায় কর্মজীবী বাবা মায়েদের সময় কাটছে শিশুদের নিয়ে। দিন দিন বাড়ছে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আমরা 1 মাসেরও বেশি ঘরে লকডাউনে আছি। আসলে আমরা ওয়ারিড অ্যাবাউট ইন ফিউচার আসলে কি হতে যাচ্ছে আমরা বুঝতে পারছি না ঘরে থেকে। কিন্তু তার মধ্যে একটা সময় ভালো কাটছে যে বাচ্চাদের সাথে একটা গুড টাইম কাটানো যাচ্ছে। প্রতিবেশী দেশ স্পেনে চতুর্থ দফা লকডাউনে অনিশ্চিত ভবিষ্যতের পথে প্রবাসীরা। করোনার ভয়াবহ থেকে এখনো বের হতে পারেনি স্পেন, পর্তুগাল সহ ইউরোপের কোনো দেশই। এর মধ্যেই নতুন লড়াই টিকে থাকার, অপেক্ষা স্বাভাবিক অবস্থায় ফেরার। যদিও সে সময়টা কতটা দীর্ঘ হবে সেটি এখনো অজানা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। করোনা ঝুঁকি থাকলেও মাদারীপুরে সরকারি বেসরকারি অধিকাংশ ব্যাংকের শাখায় সামাজিক দূরত্ব না মেনেই লেনদেন করছেন গ্রাহকরা। মাস্ক আর গ্লাভসও ব্যবহার করছেন না অনেকেই। স্থান সংকট আর গ্রাহকদের অসচেতনতার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। যদিও জেলা প্রশাসন বলছে ঝুঁকি এড়াতে ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে নিরাপদ দূরত্ব। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। দেশব্যাপী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি ছুটির মধ্যে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংক সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে। ফলে বয়স্ক, বিধবা, মুক্তিযোদ্ধা কিংবা প্রতিবন্ধী ভাতা, বেতন উত্তোলন সহ বিভিন্ন কারণে মাদারীপুরের সরকারি বেসরকারি অধিকাংশ ব্যাংকের শাখায় প্রতিদিনই ভিড় করছেন গ্রাহকরা। ব্যাংকের ভেতরে জায়গা না হওয়ায় গা ঘেঁষে বাইরেও লাইনে দাঁড়াচ্ছেন ঘন্টার পর ঘন্টা। মাস্ক বা গ্লাভস ব্যবহার তো দূরের কথা, মানা হচ্ছে না সামাজিক দূরত্বটুকু। এতে বাড়ছে করোনা ঝুঁকি। গ্রাহকদের অভিযোগ, ব্যাংকগুলোতে করোনা প্রতিরোধে নেওয়া হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। আমি যেমন মানতেছি, কিন্তু আমার পাশে আর একজন বসে গেছে। অতএব নিজে সতর্ক থাকলেও সতর্ক থাকা যাচ্ছে। আসলে এত ভিড়, কিছু তো করার নাই। ডিসিপ্লিন অনুযায়ী যে দাঁড়া করে এরকম তো কোনো লোক নেই। ব্যাংকে যদি একটু ভিড় কম থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করিয়া সবাই যদি ঢুকে যেত তাহলে বেটার হতো। তবে জায়গা ও জনবল সংকটের পাশাপাশি গ্রাহকদের সচেতনতার অভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যাংক কর্মকর্তাদের। ভয় এখন মানুষের মধ্যে কাজ করছে না। তাছাড়াও প্রয়োজন আছে, প্রয়োজনের কারণে ব্যাংকের দিকে মানুষ ছুটছে এবং ব্যাংকে এসে ভিড়টা বেশি হচ্ছে। স্থান সংকুলন হচ্ছে না, মানে বিদায় সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক বলছেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই ব্যাংকগুলোতে দিতে হবে গ্রাহক সেবা। আমি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছি তারা যেন নিজস্ব ব্যবস্থাপনায় তারা যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তারা সচেতন করেন। জেলার 4টি উপজেলায় শতাধিক সরকারি বেসরকারি ব্যাংকের শাখা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। হবিগঞ্জে রমজান মাস উপলক্ষে 10 টাকা কেজির চাল বিতরণ করা হচ্ছে বিনামূল্যে। ব্যক্তিগতভাবে প্রতিদিনের বিতরণ করা চালের মূল্য পরিশোধ করছেন স্থানীয় সংসদ সদস্য। দুর্যোগকালীন সময়ে বিনামূল্যে চাল পেয়ে খুশি হতদরিদ্র মানুষ। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণের শুরু থেকে দিনরাত কাজ করছেন। নিজ হাতে মাইক নিয়ে জনসচেতনতা তৈরিতে ছুটছেন বিভিন্ন পাড়া মহল্লায়। কর্মহীনদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। রমজান উপলক্ষে 10 টাকা কেজির ওএমএস এর চাল বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন এই স্থানীয় সংসদ সদস্য আবু জাহির। নিজে ব্যক্তিগত তহবিল থেকে প্রতিদিন প্রদান করছেন চালের মূল্য। এতে হতদরিদ্ররা দারুণ খুশি। 10 টাকা কেজির চাল আমরা বিনামূল্যে নিতেছি। আমরা খুব পরিবার নিয়ে খুব সুখী মতে খাইমু। এই চাল পাওয়াতে আমরা বড় খুশি। যতদিন করোনা আছে এই করোনা অবস্থায় যেন এমপি সাহেব বিনামূল্যে চাল দেয়। এমপি সাহেবের মাধ্যমে বিনামূল্যে 10 কেজি করে চাল পাইছি। আর আমরা আশা করছি যে রমজানের ভিতরে আরো 10 কেজি করে দিবা। পৌরসভার পক্ষ থেকে রমজান মাসের পরেও এই কার্যক্রম চালু থাকবে বলে জানালেন মেয়র। রমজান মাসের শেষের দিকে আমরা হবিগঞ্জ পৌরসভা, পৌর পরিষদ, আমরা এই ওএমএস এর চালের টাকা আমরা এই পৌরসভার পক্ষ থেকে আমরা এই টাকা আমরা পরিশোধ করব। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা করতেই এমন উদ্যোগ বলে জানান এই সংসদ সদস্য। আমার উদ্যোগটি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি তাদেরকে এই সহযোগিতাটা করেছি। আশা করি আমাদের এই রমজান মাসে মানুষগুলি এই চাউল নিয়ে স্বস্তিতে
রমজান ঈদ করতে পারবে। এভাবে সবাই এগিয়ে আসলে দরিদ্ররা উপকৃত হবে বলে জানান এই কর্মকর্তা। চাউলের মূল্যটা আমাদের এমপি মহোদয় ডিলারদের দিয়ে দিচ্ছে এবং চাউলটা ভোক্তাদেরকে মাগনা দিচ্ছে। মাগনা পাওয়াতে ডিলাররা আর ভোক্তারা খুবই উপকৃত হচ্ছে। এইভাবে যদি এমপি সাহেবের মতো সবাই এগিয়ে আসতো তাহলে সব গরিব দুঃখী মানুষ সবাই উপকৃত হতো। হবিগঞ্জ পৌরসভায় ৯,৬০০ নারী পুরুষকে ওএমএস কার্ড প্রদান করা হয়েছে। 2 কিস্তিতে তাদের প্রত্যেককে প্রদান করা হচ্ছে 20 কেজি চাল। সময় সংবাদ, হবিগঞ্জ। চট্টগ্রামের বিশেষায়িত কোভিড হাসপাতাল বিআইটিআইডিতে চিকিৎসাধীন রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছে আবুল খায়ের গ্রুপ। গতকাল সকালে নগরীর ফৌজদারহাটে হাসপাতালটিতে প্রথম দফায় 10টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করে প্রতিষ্ঠানটি। এছাড়া জেনারেল হাসপাতাল, ফিল্ড হাসপাতাল সহ বিভিন্ন কোভিড হাসপাতালে সিলিন্ডার পৌঁছে দেওয়া হয়। গ্যাস শেষ হয়ে গেলে সিলিন্ডারগুলোতে আবার অক্সিজেন পূর্ণ করে দেবে আবুল খায়ের গ্রুপ। করোনা সংকটের সমাধান না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে চালু হলো সেনাবাহিনীর 1 মিনিটের বাজার। বিনামূল্যে অসহায় মানুষ নিতে পারবেন নিত্যপণ্য, কমবে সংক্রমণের ঝুঁকি। করোনা পরিস্থিতিতে এবার বিক্রি হয়নি চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ আমবাগান। লোকসানের সংখ্যা ব্যবসায়ীদের, বাজারজাতকরণের সমন্বিত উদ্যোগের দাবি। মূল্যবান চর্বি পাচারের উদ্দেশ্যেই চট্টগ্রামের হালদায় ডলফিন হত্যা, মারা পড়ছে নৌজনের আঘাতেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রশাসনের। করোনা পরিস্থিতিতে পুঁজিবাজারে অনিশ্চয়তা, লেনদেন শুরু হলে শেয়ার বিক্রির বাড়তি চাপের সংখ্যা, যোগ্য নেতৃত্বের তাগিদ। এবং করোনা মহামারীর মধ্যেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান জোরদার। ইউরোপের বিভিন্ন দেশে টিকে থাকার লড়াইয়ে প্রবাসীরা। এই ছিল সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময়। আর সঙ্গে থাকুন সময়।